ঠিক আছে। সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ইয়েস, দেখতে পাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু গত ক্লাসে আমরা শিখছিলাম হলো প্রিন্টএফ দিয়ে কিভাবে কাজ করে, প্যারালাল কোডিং সি সম্পর্কে বেশ কিছু জিনিস জানছিলাম আমরা। আর একটা কোডিং কোড করতে গেলে, প্রোগ্রামিং করতে গেলে কিভাবে চিন্তা করতে হয়। আসলে কোড শেখাটা সহজ, কিন্তু আসলে কিভাবে একটা প্রবলেমের সলিউশন করতে হয়, চিন্তাটা কিভাবে করতে হয় আমি কিন্তু সেদিন দেখিয়েছিলাম। আমি একটু রিক্যাপ করি ১-২ মিনিটের মধ্যে। আমরা প্রথমে বলছিলাম যে আমরা যোগের একটা কোড করবো। এই যে যোগের কোডটা অলরেডি আমাদের সামনে আছে। সেই টাইমে একটা বিষয় ছিল, আমরা 7 আপ আর কোকের এক্সাম্পল দিয়েছিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল। তো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কোড বোঝানো সহজ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করবো রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার জন্য। তাহলে কোডটা ভিজুয়ালাইজ করা মানে কল্পনার মধ্যে আনার অনেক সহজ হবে। আমরা একটু আগেটা যদি চেক করে দেখি, যে আমরা যোগের প্রোগ্রাম করার জন্য দুইটা নাম্বারে দুইটা নাম্বার নেওয়ার জন্য দুইটা পাত্র নিচ্ছিলাম, আর উত্তর নেওয়ার হ্যাঁ, জন্য আরেকটা পাত্র। এরপর যোগ করলাম, যোগ করে উত্তরটা দেখালাম। এতটুকুর মধ্যে কারো মনে কোনো কনফিউশন নাই আছে কি? মনে হয় না জি কোনো না। কনফিউশন। আচ্ছা, কনফিউশন নেই, তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। এটা আমাদের এখন আর প্রয়োজন নাই। রিসেট টাচ করলে টোটালটা কোডটা বাই ডিফল্ট নরমাল প্যাটার্নে চলে আসবে। আজকে আমরা দুইটা জিনিস দেখার চেষ্টা করব। একটা হলো, আগে তো আমরা যে কোডটা করতাম নাম্বারটা আমরা দিয়ে দিতাম, যে 10 এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 20 আছে, এরপর সি এর মধ্যে যোগ হয়ে 30 হয়ে 30 আমাকে রেজাল্ট দেখাতো। আসলে কি ক্যালকুলেটরে কি এরকমটা হয়? ক্যালকুলেটর আমি যেটা দিই সেটা উত্তর দেখায় না আমাকে? ক্যালকুলেটরে ক্যালকুলেটর কি বারবার কোড রান করতে হয়? কোড তো সে করে রাখছে একবার। এখন আমি যে নাম্বারটা দিব সে সেই নাম্বারটা আমাকে যোগ করে দেখাবে। সেই নাম্বারটা আমাকে যোগ করে দেখাবে। তাহলে সিস্টেমটা এখন একটু ডিফারেন্ট হয়ে গেল আমাদের জন্য। এখন থেকে আমরা আর নরমালি নাম্বারটা দিয়ে দিব না, তাহলে বারবার নাম্বার চেঞ্জ করতে হয়, বারবার কোড রান করতে হয় না? আমরা কি সমস্যাটা বুঝতে হুম, পারছি? যে জি। বারবার আমার হলো কোডের ভিতরে যে নাম্বার চেঞ্জ করতে হয়। ক্যালকুলেটর এভাবে কাজ করে না আসলে। ক্যালকুলেটর কাজ করে তুমি নাম্বার দিবা, সিস্টেমটা হবে এরকম, তোমার কাছে নাম্বার চাবে আগে। তুমি নাম্বার দিয়ে দিলে ধরো 7, 5। এবার তোমার কাছে চাইলে আরেকটা নাম্বার দাও, তুমি নাম্বার দিলে 2। ও এবার তোমাকে রেজাল্ট দেখাবে, হলো স্ক্রিনের মধ্যে দেখাবে এইভাবে, যে তোমার রেজাল্ট হলো 7। এরকমটা হলে ভালো হয় না? আমার হ্যাঁ, যখন হ্যাঁ, যেই নাম্বারটা মনে চাই তখন সেই নাম্বারটা দিতে পারি। 5 এর জায়গায় আমি 10 দিব, আমার যা মন চাই তাই দিব। আর ও ঠিকঠাক মতো আমাকে রেজাল্টটা তৈরি করে দেখাবে। এখন এটা আসলে কোডের মধ্যে কিভাবে করে আমরা দেখবো। আমরা প্রিন্টএফ সম্পর্কে এখন ভালো বুঝে গেছি না? প্রিন্টএফ দিয়ে কি কাজ হয়? যে কোনো কিছু জি, স্ক্রিনে জি। দেখানোর প্রয়োজন হয়, তাহলে আমরা ইউজ করি হলো প্রিন্টএফ। আর যদি আমরা কোনো কিছুকে নিতে চাই, কিবোর্ড থেকে কোনো একটা মান দিব, বা আমার টাচ স্ক্রিন যে বোর্ডটা আছে এখান থেকে আমি কোনো একটা মান কম্পিউটারের মধ্যে পাঠাবো। আসলে প্রোগ্রামগুলো সাধারণত সিস্টেমটা 3 ধরনের। আমি একটু যদি একটা গ্রাফিক্যাল একটা ইয়ে দেখাই, এটা মনে করো মেশিন, এর মধ্যে যাবে ইনপুট। তুমি কিছু দিয়ে দিবা ওকে, ও এর মধ্যে কিছু ক্যালকুলেশন করবে, কিছু কাজ করবে, করে তোমার রেজাল্ট হিসেবে আউটপুট দেখাবে। প্রত্যেকটা প্রোগ্রাম আসলে এভাবেই কাজ করে, এর বাইরে আর কিছু নাই। যে ইনপুট হিসেবে সে কিছু নিবে, এরপরে সে কিছু কাজ কাম করবে। কাজ কামটা কিভাবে করবে? তুমি যেভাবে বলে দিবা কোডের মধ্যে, এবং সে কিছু রেজাল্ট দেখাবে। আমি যদি এর কিছু এক্সাম্পল তোমাকে বলি, আমার আমাদের মোরালেস হয় ফেসবুকের অ্যাকাউন্ট অথবা জিমেইলের অ্যাকাউন্ট আছে না আমাদের? হুম, জিমেইল তো জি। অবশ্যই আছে, আর অনেকে হ্যাঁ। ফেসবুকের অ্যাকাউন্ট আছে। আমি যদি জিমেইলের অ্যাকাউন্টটাকে উদাহরণ হিসেবে আমি তুলনা করি, তুমি যখন জিমেইলে লগ ইন করার জন্য যাও, একটা স্ক্রিন আসে না, বলে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও বা ইউজার নেম দাও আর পাসওয়ার্ডটা দাও। হুম। তুমি যে তোমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিচ্ছ, এটা তোমার ইনপুট, এটা তুমি দিচ্ছ ওকে। দিয়ে যখন তুমি সাবমিট দিচ্ছ, এটা ওর সার্ভারের কাছে চলে যাচ্ছে। সে চেক করে দেখছে আসলে কি এই নামে কেউ আছে, এই ইমেল অ্যাড্রেসে কেউ আছে, আর পাসওয়ার্ডটা কি আসলে এটা,
মানে আসলে এই পাসওয়ার্ড দিয়ে কি অ্যাকাউন্টটা খোলা ছিল? যদি তাই হয়, যদি দুইটা ম্যাচ করে, ও ক্যালকুলেশন করতেছে, করে তোমাকে রেজাল্ট হিসেবে দেখাবে, আউটপুট হিসেবে দেখাবে তোমার জিমেইলের অ্যাকাউন্ট। ক্লিয়ার হয়ে গেছো বিষয়টা? ইনপুট হিসেবে তুমি কি তোমার ইমেল অ্যাড্রেসটা দিলে আর পাসওয়ার্ডটা দিলে, ও ভিতরে যে চেক আউট করলো যে ইমেল আর পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তোমার ইমেল অ্যাড্রেসে যত ইনবক্সে যত ইমেল আছে সব তোমাকে দেখাবে। যদি এটা ফেসবুকের জন্য যদি উদাহরণটা বলি, এই যে ফেসবুকে তুমি যদি লগ ইন করো তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা ইউজার নেম যেটা আছে সেটা যদি লগ ইন করো পাসওয়ার্ড দিয়ে, তুমি ইনপুট হিসেবে দিলে তোমার ইউজার নেম অথবা ইমেল অথবা তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, এই দুটো ইনপুট হিসেবে তুমি দিলে, দেওয়ার পরে ওর সার্ভারের কাছে যে ওইটাকে ও কিছু ক্যালকুলেশন করবে যে আসলে ইউজার ঠিক আছে কিনা, আইডি পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। এটা যদি ম্যাচ করে তাহলে তোমার হোম পেজে চলে যাবে, তুমি সবার ফিড দেখতে পারবা, তোমার হোম পেজে যে ফিড গুলো আছে প্যারালালি তোমার ফ্রেন্ডরা যত কিছু শেয়ার করছে সবকিছু দেখতে পারবা। আর যদি এই দুটো ম্যাচ না করে তাহলে সে কি দেখাবে, আউটপুট হিসেবে দেখাবে হলো তোমার আইডি পাসওয়ার্ড ঠিক নাই। আমরা কি বুঝতে পারছি যে প্রত্যেকটা জি জায়গাতে ভাই। ইনপুট, সামহাউ কিছু ক্যালকুলেশন, এরপর আউটপুট, এতটুকু হলো প্রত্যেকটা প্রোগ্রামের সিস্টেম। এখন ইনপুট আমরা আউটপুটটা শিখে ফেলছি, আউটপুট শিখছি কি হবে, এটা এটা শিখলাম আমরা হলো প্রিন্ট এফ দিয়ে। তাহলে ইনপুট এখন আমরা শিখতে পারি নাই, এই ক্যালকুলেশন তো শিখে ফেলছি আমরা, আমরা যে কোড করলাম না, যোগ করলাম ভিতরে প্রোগ্রামের মধ্যে, সেটা ছিল আমার এই ক্যালকুলেশন। আর আজকে আমরা শিখবো হলো ইনপুট, কিভাবে কোডের মধ্যে কোন একটা মান নিতে হয়। আমরা আপাতত পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করছি, পরে আস্তে আস্তে আমরা আরো শিখবো। এখন যদি মানে আরো বিভিন্ন রকম সংখ্যার কথা, ক্যারেক্টারের কথা বলি, একটু কনফিউজিং মনে হবে। এর মানে কিন্তু এটা না যে ভাইয়া শুধু নাম্বার নিয়ে আপনি দেখালেন সেদিন, নাম্বার বাদে তো একটা দশমিক সংখ্যা হয়, মানে একটা পূর্ণ সংখ্যা হয়, দশমিক সংখ্যা হয়, আর যে কোনো অক্ষর হতে পারে, এ থেকে জেড, ছোট হাতের বড় হাতের, যত স্পেশাল ক্যারেক্টার আছে, হ্যাশ, ডলার, ডট, ফুল স্টপ, আন্ডারস্কোর, এগুলো আছে, এগুলো তো আছে। কিন্তু এগুলো আমরা আরেকটু পরে দেখবো, এখন যদি আমরা শেখাতে যাই একটু কঠিন মনে হবে। আরেকটু ম্যাচিউর হয়ে যায়, দুই একটা দিন, দুই একটা সেশন, তারপর তখন আমরা ওগুলো বলবো যে তুমি অপূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ কিভাবে নিবা, যে কোনো ক্যারেক্টারকে কিভাবে নিবা, কিভাবে দেখাবা। আপাতত আমরা পূর্ণ সংখ্যা দিয়ে কাজ করতে থাকি, তাহলে আমরা বুঝতে সহজ হবে আমাদের জন্য। এখন আমরা যদি আমরা কোনো মান নিতে চাই তাহলে ইউজ করা হলো স্ক্যান এফ। আমরা আগে শিখছিলাম কি প্রিন্ট এফ, দেখতে পাচ্ছি আমরা সবাই। প্রিন্ট এফ দিয়ে আমরা কি করলাম, যদি আমরা মনে রাখার জন্য চেষ্টা করি, আমরা প্রিন্ট করে কি কাগজে দেখি না, আমরা যদি দোকান থেকে কোনো কিছু প্রিন্ট করে নিয়ে আসি, একটা বই প্রিন্ট হোক বা একটা কাগজ প্রিন্ট হোক, প্রিন্ট করার পর আমরা দেখতে পাই। আর স্ক্যান করার পরে কি হয়, আমরা মোবাইলে অনেকে ক্যামি স্ক্যানার বা এরকম টাইপের স্ক্যানার ইউজ করছি না ফোনে, হ্যালো, যে জি। ফোনে কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে নেওয়ার জন্য। তো স্ক্যানারটা আসলে কি করে, তোমার বাইরে কিন্তু ডকুমেন্টটা ছিল, ডকুমেন্ট তোমার হাতে ছিল, তুমি স্ক্যানে ক্যামি স্ক্যানার যখন স্ক্যান করলে এই ডকুমেন্টটা বাইরে থেকে তোমার মোবাইলের মধ্যে চলে গেল। এটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? জি। তাহলে স্ক্যানএফ এর মাধ্যম দিয়ে আমরা কোনো কিছু ইনপুট হিসেবে পাঠাতে পারবো, এটা হলো ইনপুট। আর এটা যাবে ইনপুট হিসেবে, তাহলে প্রিন্টএফ কি করবে, আউটপুট হিসেবে দেখাবে আমাদেরকে। এতটুকু আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম? প্রিন্ট করে আমরা কিছু দেখি সামনে, আর স্ক্যান করে কোনো কিছু আমরা নিই, তাহলে কম্পিউটারের মধ্যে যখন আমরা কোনো কিছু নিতে যাব তখন স্ক্যানএফ আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা কোডে চলে যাই, আমাদের কোডিং সির কাছে আসলাম। আমার আগের কোডগুলো আমি কেটে দিই, দরকার নাই। আমরা সে আগের মতো পাত্র তৈরি করি। সবার কি মনে আছে আমরা পাত্র কিভাবে তৈরি করছিলাম? জি। আমরা লিখছিলাম ইন্ট এ, ইন্ট বি, এরকম লিখছিলাম না আমরা? হুম। আচ্ছা, আমরা এখন একটু ম্যাচিউর হয়ে গেছি না, কোডটা কিন্তু আরো শর্টে লেখা যায়, আমরা এখন শর্টে লিখবো, একটু ম্যাচিউর হয়ে গেছি। কমা কমা দিয়ে দিয়ে। কমা, হ্যাঁ, কমা বি, দুইটা পাত্র হলো। আচ্ছা ঠিক আছে, আমি তিনটা পাত্র যদি নিতে চাই, এ কমা বি কমা সি, সেমিকোলন, তিনটা পাত্র হয়ে গেল। দেখছো, তিনটা লাইন ছিল, একটা লাইন শর্ট হয়ে গেল কিভাবে। যদি প্রথমে দেখাতাম একটু কনফিউজিং মনে হতো, আমরা আস্তে আস্তে সব দেখবো, মূল মূল বিষয়গুলো আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। তাহলে পাত্র আমার তৈরি করা শেষ। এখন এই পাত্রের মধ্যে আমাকে মানটা দিতে হবে, মান নেওয়ার জন্য কে আমাকে হেল্প করবে, মানটা নেওয়ার জন্য কে হেল্প করবে, কোনো কিছু দেখানোর জন্য কে আমাকে হেল্প করতো স্ক্রিনে দেখানোর জন্য, স্ক্রিনে দেখা প্রিন্ট এফ। প্রিন্টএফ আমাকে হেল্প করতো কোনো কিছু দেখানোর জন্য।
আর হ্যাঁ যদি কোনো কিছু মান নিতে চাই কে আমাকে হেল্প করবে? একটু আগে দেখলাম আমরা, এই দেখো কে হেল্প করবে ও ইনপুট হিসেবে নেওয়ার জন্য? স্ক্যান ও স্ক্যান এফ, ও স্ক্যানার প্রিন্ট স্ক্যান এফ। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই, আমি স্ক্যান এফ দিয়ে লেখা শুরু করি। এস সি, তো আমাকে সাজেশন দেওয়া শুরু করছে, এই যে নিচে হুম হুম আমি টাচ করলাম, যদি ফোনে সবাই কোড করতেছে এই কারণে। আর আরেকটু মানে কিছুদিন পরে আমি চেষ্টা করবো এরপর পিসি দিয়ে কোড করবো, তুমি ওই কোড দেখবা, সমস্যা নাই, কারণ কোড সব জায়গায় সেম, পিসি দিয়ে করলেও যা হবে ফোনে করলেও তাই হবে, কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন স্ক্যানএফ কি করব, একটা পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা দেখাইছিলাম কিভাবে মনে আছে, পার্সেন্ট ডি দিয়ে, পার্সেন্ট হ্যাঁ ডি দিয়ে পার্সেন্ট দেখাতাম। ওকে, এখন ওইটা আবার কাজে লাগবে আমাদের স্ক্যানএফ। আমি যদি পূর্ণ সংখ্যা স্ক্যান করব, তাহলে আমরা সেম জিনিসটা আবার নিব, এই যে পার্সেন্ট আছে ডি দিলাম। তাহলে আমি কোডকে বোঝালাম যে আমি একটা পূর্ণ সংখ্যা নিতে চাই, নিয়ে কোথায় রাখবো? প্রিন্টএফ এর ক্ষেত্রে মনে আছে আমাদের, প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা কি দেখাছিলাম, যে এই মানটা কোথা থেকে আসবে আর স্ক্যানএফে কোথায় যাবে, মানে কিবোর্ড থেকে নিয়ে আমি কোথায় রাখবো, এটা আমি এর মধ্যে রাখতে চাচ্ছি না, এই নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমি দিব হলো এ, শুধু এ দিলে কাজ হবে না, স্ক্যানএফ এর ক্ষেত্রে বলে দিতে হয় এন্ড এ লিখতে হয়, এটা একটু পার্থক্য। প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা পার্সেন্ট ডি দিতাম, কমা দিয়ে এ বি সি যেটা মন চায় সেটা দিতে পারতাম। আর স্ক্যানএফ এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এন্ড বলতে বোঝাচ্ছে এখানে অ্যাড্রেস, মানে এ ঠিকানাতে আমি মানটাকে পাঠিয়ে দিচ্ছি, যদি সহজে বুঝতে চাও। তাহলে আমার হুম, একটা মান নেওয়া হয়ে গেল, আমি আরেকটা মান নিতে চাই, কি করব? স্ক্যান এফ। তাহলে আবার কি লেখা উচিত আমার? পার্সেন্ট দেওয়া উচিত, ডি দেওয়া উচিত, এই মানটা কোথায় সেভ হওয়া উচিত? বির মধ্যে না? আমরা মান নিতাম বির ভিতরে, এর ভিতরে, বির ভিতরে নিতাম, তাহলে মান আমার চলে আসলো এর মধ্যে আর বির মধ্যে, মান কিন্তু চলে আসছে। এখন কি আমি সির মধ্যে একটা মান নিব? এখন কি আমি সির মধ্যে একটা মান নিব? জি সির মধ্যে মান সির নিলে, মধ্যে তাহলে তো আমার প্রোগ্রামিং তো হলো না। আমি যদি মান ধরো আমি 5ও দিলাম, 2 দিলাম আর 7 উত্তরটা আমি দিয়ে দিলাম, তাহলে সে তো কি কাজ করবে বলো দেখি আমার জন্য? সে আমি কোনো তো তাকে কাজই করবে সবই না তাহলে তাহলে কোনো কাজই করবো না। তাহলে আমি মানগুলো পেয়ে গেলাম, এখন আমার কাজ কি হবে? এই মানগুলো আমি যোগ করব। আগে যেমন আমি লিখে দিতাম কোনটা, আমি এ প্লাস বি পাশে দেখিয়ে দিই। হুম, ইয়েস, এ প্লাস বি। মাশাআল্লাহ, সবাই কি বুঝতে পারছি? বুঝতে না পারলে জানাবো। আমরা যদি 9 নম্বর লাইনে এটা লিখতাম তাহলে কোনো সমস্যা ছিল? কোনটা? মানে এই এখন তো 10 নম্বর লাইনে না, হুম হুম হুম, কোনো আমরা সমস্যা ছিল নয় না। নাম্বার লাইন হ্যাঁ, কোনো সমস্যা ছিল না, আমি জাস্ট জাস্ট সেপারেট করার জন্য, যে একটা ভাগ ভাগ আমি তোকে সেপারেট করার জন্য বোঝাচ্ছি। তুমি একটা না তারপরে লিখলে এই কোনো সমস্যা নেই। হুম হুম, একটা না লিখলে কোনো মানে সমস্যা হবে না? না না, ধরো 5 নাম্বার লাইনে লিখছি ওইটা, 6 নাম্বার লাইনে গ্যাপ দিচ্ছি না, 6 নাম্বার তুমি গ্যাপ নাও দিতে পারো। এখন বোঝানোর জন্য যে এই একটা অংশ করলাম, এই একটা অংশ করলাম, তোকে বোঝানোর জন্য আমি ভাগ ভাগ করে লিখছি। সাধারণত আমরা যখন কোড করি সবকিছু সবসময় ভাগ পা- ভাগ করি না, প্রয়োজন মতো ভাগ ভাগ করে পাশের দিই। একেবারে শুরু থেকে করলে হবে না? একেবারে শুরুর দিক থেকে ওই স্পেস দেওয়া তো অনেকখানি না? না, এটাকে ট্যাব বলে, এটা হলো কোডের, আমরা আস্তে আস্তে জানবো। এখন এই প্যাটার্নটা ফলো করো, কেন এটা উপকারী আমি আস্তে আস্তে তোমাকে জানাবো। যে ওকে কারণ কোডটা সবসময় এতটুকু থাকবে না, এখন মাত্র 13 লাইন আছে। হতে পারে মোসাদ্দেক অথবা সৈকত বা জাকেরিয়া কোড করতে করতে একসময় অনেক লাইনে নিয়ে চলে যাবে, কয়েকশো লাইন হয়ে যেতে পারে। আমরা কিছুদিন পরে তোমরা একটা পর্যায়ে উঠে যাও, তারপরে আমাদের এই প্রথম সেশনে আরাফাত নামে একজন থাকার কথা ছিল, ছিল না ওই দিন, ও গ্রামের বাসায় চলে গেছিল, তো আমাদের এক্সোর বাইটের একজন মেম্বার। তো ও যখন ফার্স্ট প্রোগ্রামিং শুরু করে 2000 মোস্ট প্রবাবলি 13 বা 14 সালের দিকে, সেই টাইমে ওর পিসি ছিল না, ও ফোনে কোড করতে, ফোন দিয়ে একটা গেম বানাইছিল, টিক ট্যাকটো, আমরা নাম শুনছি টিক ট্যাকটো, ওই যে না ক্রস দেয়, গোল দেয়, তিনটা তিনটা মিলতে হয়। হ্যাঁ 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 আচ্ছা, এই গেমটা ও ফোন শুনেছি। থেকে বানাইছিল, ওই কোডটা ও রেখে দিছিল, 370 লাইনের কোড, ওটা আমরা রেখে দিছি, তোমাদেরকে স্যাম্পল হিসেবে দেখাবো যে ফোন দিয়ে কোড করা সম্ভব, ওইটা করে রাখছিল, ওর সেভ করা জিনিস দেখাবো ইনশাল্লাহ পরে। তাহলে আমরা একটু একটু আগাই। হুম, দেখো এখানে কি হলো, আমি এ পাত্রের মধ্যে তুমি যা দিবা তাই চলে আসবে, এই লাইনটা কি হলো, বি পাত্রের মধ্যে তুমি যা দিবা তাই চলে আসবে। তাহলে এ পাত্রের মধ্যে মান যা পাওয়ার সেটা আমি পেয়ে গেলাম, বি পাত্রের মধ্যে মান যা পাওয়ার পেয়ে গেলাম, এখন আমার কি করা উচিত? আমার যোগ বিয়োগ করা উচিত। হুম, এখন আমি যোগটা করবো কার মধ্যে? সির মধ্যে। সি সমান সমান এ প্লাস বি, আমাদের সে আগের সিস্টেম, প্লাস বি, বাক্য শেষ করে আমার সেমিকোলন দিয়ে। এটুকু বোঝা গেছে সবাই? এখন বলতো এই কোডটা যদি আমি রান করি, রেজাল্ট হিসেবে কি দেখাতে পারে আমাকে?
এ এ প্লাস এ প্লাস বি। আচ্ছা, দেখো তো কোথাও কি কোনো প্রিন্টএফ আছে আমাদের? ও না না, প্রিন্টএফ নাই। এই যে দেখছো, মানে তোমাকেই বলে দিবে। যেমন ধরো আমি যদি প্রোগ্রামিং কে মনে করি একটা বাস্তব জীবনের মতো, ধরো তোমাকে মোসাদ্দেককে আম্মু বললো যে বাবা তুমি বাজারে যে 1 কেজি চাল কিনে নিয়ে আসো বা 1 কেজি আলু কিনে নিয়ে আসো। তো দেখো হুম কিছু অটোমেটিক কিন্তু অনেক কাজ হয়ে যাবে তোমার। তুমি আলু কিনতে যাবে, টাকা না নিয়ে যাবা। যদি বাকি করো সেটা আলাদা হিসাব, আমি ওটা বলতেছি না যে মনে করো বাকি ও, করার কোনো সুযোগ নাই তোমার। তাই তুমি একটু হুম ওয়েল প্রিপেয়ার্ড হবে না? তুমি কি বাসায় ঘরের মধ্যে যে অবস্থা ছিল ওই অবস্থা বের হয়ে যাবা? একটু প্রিপারেশন নিবা, না না, বের হয়ে হ্যাঁ যাবা। ধরো বাসা থেকে তোমার হলো বাজারটা অনেক দূরে, তুমি অটোমেটিক রিক্সা নিবা না? নাকি হেঁটে হেঁটে যাবা হুম 5 কিলোমিটার? তুমি অটো রিক্সা নিয়ে নিবা। দোকানে যাবা, হুম দোকানদারকে যে কিছু বলবো না তুমি যে আমি এটা চাচ্ছি। আচ্ছা তুমি বললে যাওয়ার পরে সে তোমাকে দিল 1 কেজি আলু, তুমি টাকা দিবা না তাকে? তুমি তাকে টাকা দিবা, দেওয়ার টাকা দিয়ে জিনিসটা নিয়ে এরপর তুমি আমার রিক্সাতে ব্যাক করবা। এই যে যে কাজগুলো তুমি করলে শুধুমাত্র একটা আলু কেনার জন্য, এটা কি তোমাকে মুখস্থ করা লাগছে বলো দেখি? যে এইগুলো করবো, এই করা লাগবে আমার। না। ঠিক সিমিলার ওয়েতে দেখো, তুমি কিন্তু বুঝতে পারছো, আচ্ছা যেহেতু আমি নাম্বার দিব তাহলে পাত্র আমার প্রয়োজন, নাম্বারটা রাখবো কোথায় আমি? আচ্ছা, পাত্র নেওয়া হয়ে গেল, এখন নাম্বারটা নিব কিভাবে? আমি কিবোর্ড থেকে নিব। তাহলে কিবোর্ড থেকে নিতে গেলে আমাকে স্ক্যানএপ ইউজ করতে হবে। আচ্ছা নাম্বার দুটো পেয়ে গেলাম, এখন আমার কাজ কি হতে পারে? আমি যদি যোগের প্রোগ্রাম করতে যোগ করব, যদি বিয়োগের প্রোগ্রাম করতে বিয়োগ করতাম। আচ্ছা যোগ করলাম, যোগ করার পর আমার উত্তর রেডি হয়ে আছে। উত্তর দেখানো দরকার না? কারণ আমি যেটা পারি, আমি যদি কাউকে না দেখাই সে বুঝবে কিভাবে আমি পারি? হুম দ্যাটস ওয়াই জি তখন জি। আমার প্রিন্ট একটা প্রয়োজন হবে। এগুলো সব সিস্টেমেটিক, মানে একটা তোমাকে মুখস্থ করার প্রয়োজন হবে না। একটু অভ্যস্ত হয়ে যাও যে স্ক্যানার দিয়ে এই কাজটা করে, প্রিন্টের দিয়ে এই কাজটা করে, এরপর তুমি সাজিয়ে নিতে পারবা। আমি এটা দিলাম, প্রিন্ট এফ, লিখলাম রেজাল্ট। আমার এই সেশনটা আরো বেশ কয়েকদিন পরে নিয়ে ইচ্ছা ইচ্ছা ছিল, কিন্তু কয়েকজনের বেশ আগ্রহ দেখে মনে হলো যে একটু এগিয়ে দিই, তাহলে মনে হবে যে এতটুকু কি সব প্রোগ্রামিং শেষ হয়ে গেল। আচ্ছা, এখন পার্সেন্ট ডি কেন দিলাম আমরা? কারণ পূর্ণ সংখ্যাকে এখানে দেখাবো, পূর্ণ সংখ্যার মানে জন্য। ইন্ট, হ্যাঁ পূর্ণ সংখ্যা দেখাবো। এই উত্তরটা কোথা থেকে আসবে? সিট থেকে। সি থেকে আসবে। তাহলে কমা দিব সি। জি এতটুকু আমাদের ক্লিয়ার? জি। আচ্ছা, এবার তাহলে আমরা কোডটাকে রান করে দেখি। রান করলাম। এখন তো মান দেওয়া হয় নাই তো। না, মান সে আমার কাছে চাবে। ওই দেখো, এটা কালো একটা ইয়ে দেখাচ্ছে দেখছো? এই দেখো এখানে একটা হালকা কালো একটা ইয়ে দেখা যাচ্ছে, মানে একটু হুম সাদাটে হুম, টাইপের হ্যাঁ সাদা দেখা যায়। টাইপের। আচ্ছা, এখন আমি মান দিব। এখন যদি টাচ করি আমার কিবোর্ডটা অন হবে। আমি দিলাম 5, 5 দিয়ে ইন্টার চাপ দিলাম, তাহলে স্ক্যানএফে প্রথম ঘরে আমার এর মধ্যে 5 চলে গেল। এবার 2 দিলাম, দিয়ে ইন্টার চাপ দিলাম। খেয়াল করছো? ক্যালকুলেটরের ছোট একটা ভার্সন হয়ে গেল না আমাদের? হুম মজা পাওয়া যায় একটু হলো। জি। প্রোগ্রামিং খুবই মজার। আচ্ছা আবার রান করি আমরা। জি। এবারে এবার এবার জাকারিয়া বলতো দেখি কত মান দিব আমি, দেখি আমার ক্যালকুলেটর যোগ করতে পারে কিনা। 10 দেন প্রথমটা। আচ্ছা 10 দিলাম, প্রথমটা 10 দিলাম, দিয়ে ইন্টার চাপ দিলাম, ইন্টার প্রেস করলাম। এরপরে বলো। এরপরে 7 দেন। 7 দিলাম, দেখো 17 দেখায় কিনা। ঠিক আছে আমাদের কোড? জি ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এটা ব্যাক এটা করলাম। দেখাচ্ছে এখানে আমরা 10 লিখলাম আর হচ্ছে 7 লিখলাম, তারপরে কোথায় চাপ দিলে এটা দেখাচ্ছে? ইন্টার না যে ইন্টার, খালি দিলে। তুমি ও হ্যাঁ তুমি এন্টার। একটা মান দেওয়ার পর ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়া মানে মানটা ওর কাছে চলে গেল। প্রথম একটা হুম মান দিয়ে ইন্টার দিলে ওর কাছে মান চলে গেল। এই যে স্ক্যানআপে এটার কাছে এন্ড এ দেওয়া আছে না, পরে যখন একটা হুম মান হুম। দিয়ে ইন্টার দিলে তখন বির কাছে মান চলে গেল। তারপরে তোমার ক্যালকুলেশন অটোমেটিক করে ফেলো ইন্টার দেওয়ার পরই, তোমাকে রেজাল্ট দেখাই দিল। শেষ। তার মানে ক্যালকুলেটরে যত প্লাসের গুলো আছে সেখানে এরকম প্রোগ্রাম করা আছে। হ্যাঁ এরকম প্রোগ্রাম করা আছে। ইভেন তোমরা যে রেজাল্ট দেখো না, যত রকম জি। রেজাল্ট হয়, অথবা কম্পিউটার হতে পারে বা তুমি ওয়েবসাইট যেগুলো দেখো, এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটে আছে, ওখানে সব হুম এই ধরনের প্রোগ্রাম করা। ওটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, কিন্তু কোডিং এর এইগুলো যে ভ্যারিয়েবল তৈরি করা, আমরা মূল বিষয়গুলো তোমাকে শেখাবো। মূলগুলো শিখে ফেলে তোমার সুবিধা হবে কি? ধরো কখন তোমার মনে হচ্ছে তুমি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার বানাবা, একটা পর্যায়ে তোমার মনে হতে পারে আমি তো কোডিং এগুলো পারি, আমি একটু শিখি, আর একটু অ্যাডভান্স ভাবে শিখলে তখন দেখবা যে এই ভ্যারিয়েবল আছে, এই পাত্র আছে, এই স্ক্যানএফ এর জায়গায় ওখানে আরেকটা নাম থাকবে, এই সি ইকুয়াল টু এ প্লাস বি, এটা ওখানেও লাগবে। মানে এর কোনো মাফ নাই। কিন্তু প্রিন্টএফ এখানে লিখছো সি প্রোগ্রামিং এর মধ্যে, তখন প্রিন্টএফ না লিখে ওদের ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে অপশনটা আছে সেটা তুমি লিখবা। যেমন আমি যদি জাভাতে যদি মানে কোড করি, জাভার জন্য তোমার ওটা লিখতে হয় একরকম কোড লিখতে হয়, স্ক্যানএফ করতে হয় এক স্টাইলে, প্রিন্টএফ করতে হয় আরেক স্টাইলে, মানে কোডের মধ্যে একটু পার্থক্য, কিন্তু মূল বিষয়গুলো সব জায়গায় সেম। যদি পাইথনে করি পাইথনে হবে একরকম, যদি তোমার করি হলো মানে সি প্লাস প্লাসে করি সেখানে হবে আরেক রকম। ওটা সি ইন হলো স্ক্যানএফ, আর প্রিন্টএফ হলো সি আউট, এরকম। মানে মূলগুলো বুঝে গেলে
তোমার শেখাটা খুবই সহজ হয়ে যাবে। আমাদের ফোকাসিং পয়েন্ট মূলগুলো শেখানো। কেন ওই পাইথন বা সি প্লাস প্লাস যা করা যায় কোডিং সি দিয়ে কি তা করা যাবে? সবই তো করা যাবে মানে নাকি? মানে কোডিং সি তো অ্যাপ, এটা হলো হ্যাঁ। সি হলো একটা প্রোগ্রামের ভাষার নাম, পাইথন একটা ভাষার নাম হ্যাঁ, হ্যাঁ। যেমন, সি হল ভাষার নাম, আর এই কোডিং সি এটা অ্যাপের নাম। হুম, হুম। এটা শুধু সি প্রোগ্রামিং করার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, এতটুকু কি আমরা ক্লিয়ার হয়ে গেলাম? হ্যাঁ। যদি আমি এই কোডটাকে আরেকটু সৌন্দর্য বর্ধন করতে চাই, দেখো যখন আমি কোডটা রান করি সে কিন্তু আমাকে কিছু জিজ্ঞাসা করে না যে তুমি মান দিবা কি দিবা না। আমি যদি একটু সৌন্দর্য বর্ধন করে, দেখো কি করা যায়, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওয়েট। কেউ স্ক্রিনশট নিয়ে রেখো, হ্যাঁ, মানে তোমরা স্ক্রিনশট আপলোড করবা, সমস্যা নাই। যে আজকে এটা দেখা হলো, নেওয়া হয়েছে স্ক্রিনশট। জি। জি আচ্ছা, ওকে আর আগে 9 মিনিট নিয়েছি। সেশন। ওকে, তাহলে আমরা আর একটু আগাই। এখন ধরো আমি একটু সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছি, প্রিন্টএফ একটা শো পিসের মতো, তুমি যেখানে একবার সৌন্দর্য বর্ধন করবে, মানে আগে দিবা না পরে দিবা কোনো সমস্যা নাই। এখন আমি যদি চাই ইন্ট যে না, ইন্ট লেখার আগে যদি দিতাম তাহলে হইতো? হ্যাঁ, তুমি সেখানে যদি ও, দিই, আমি দেখো এটা একটা যোগের প্রোগ্রাম, যদি তাই লিখি তাই হবে। ধরো প্রিন্ট লিখলাম, চলে এসেছে প্রিন্টএফ অ্যাড নাম্বারস। কোডটা এখন কেমন দেখা যাচ্ছে না? এই লাইনটা প্রথমের দিকে, ওই লাইনগুলো পরে চলে এসছে, কেমন দেখা যায় না? হ্যালো, জি, জি। হ্যাঁ, কোডটা যেন কেমন দেখা যাচ্ছে না, যে প্রথম 5 নম্বর লাইনটা একটু সামনে চলে এসছে। এটাকে সাইজ করতে গেলে মেনু থেকে আমি যদি টাচ করি ফরম্যাট, তাহলে এটা সব অর্গানাইজ করে ফেলবে, সাজিয়ে ফেলবে ও। এখন আমি রান করি, প্রথমে বলবে অ্যাড টু নাম্বার, দেখছো আমি যেখানে প্রিন্ট দিব ও সেখানে কাজ করবে। এখন আমার নাম্বার নাম্বার চাচ্ছে আমার কাছে, তাহলে আমি যদি দিয়ে দিই যে 50 এন্টার দিলাম, এবার দিলাম 40 এন্টার দিলাম, 90 হয়ে গেল। এখন আমি লেখাটা ওখানে, এখানে যদি আমি এটা না লিখে আমি যদি লিখি, স্ক্যানের উপর লিখলেও চলে, কোনো সমস্যা নাই। বললাম ইনপুট টু নাম্বারস, দুইটা নাম্বার দাও, তাহলে যে অ্যাপটা রান করবে তার জন্য বুঝতে সহজ হবে না কি করতে হবে আমাকে, তখন তো ফাঁকা ছিল। আমি যদি এই কোডটা এখানে লিখি তাও কাজ করবে, আমি যদি স্ক্যানের উপর লিখি তাও কাজ করবে, কারণ এর আগে তো আর কোনো প্রিন্টএফ নাই। এবার দেখো তো, ও আমাদের একটা স্পেস দেওয়া দরকার, ভুল হয়ে গেছে, স্পেস দিলাম, ইনপুট টু নাম্বারস। দেখো তো তোমার কোড দেখে এখন যেভাবে বুঝতে পারবে না যে দুইটা নাম্বার চাচ্ছে আমার কাছে। দুইটা নাম্বার দিয়ে দিই আমি, একটা নাম্বার দিলাম 40 এন্টার দিলাম, পরের নাম্বারটা দিলাম হলো 30। এবার যা যেমন করে সৌন্দর্য বর্ধন করতে মন হচ্ছে সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি একটা একটা নাম্বার দিতে পারো, একটা নাম্বার দিলাম, আচ্ছা এরপর একটা নাম্বার দাও, তুমি সেরকম করতে পারো। তোমার যেভাবে মন চাই তুমি এখন স্ক্যান করতে পারো, যে কটা মান মন চাই তুমি সেরকম নিতে পারো, যেভাবে সাজাতে মন চাই। তুমি প্রিন্টএফ কেউ চিনো, তুমি স্ক্যানএফ কেউ চিনো, প্রয়োজন মতো তুমি এগুলোকে ব্যবহার করা শুরু করবা, ওই বাজার যাওয়ার মতো। যখন প্রয়োজন হবে রিক্সা নিবো, যখন প্রয়োজন হবে দোকানদারকে টাকা দিব। ঠিক আছে, আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম এতটুকু? জি। আচ্ছা, আমি যদি এই লাইনটাকে 5 নাম্বার লাইনটাকে আমি যদি কাট করে নিয়ে এসে 8 নাম্বার লাইনে দিই, তাহলে কোনো ভুল হবে, কেউ বলতে পারবা ভুল হবে কিনা? 8 নাম্বার লাইনে? হুম, না, না, ভুল হবে না। আচ্ছা দিলাম, এই দেখো একটু ফাঁকা রাখলাম যাতে বুঝতে সহজ হয়, ভুল। ফরম্যাট করলাম। দেখো তো ভুল হলো কি, প্রিন্টএফ কিন্তু একটা শো পিস, শো পিসে আবার কি ভুল হবে? শো পিস আমি টেবিলের উপরেও রাখতে পারি, শো পিস আমি ওয়ার্ড্রোপের উপর রাখতে পারি, শো পিসটা শুধু আমি বাথরুমে নিজে না রাখলেই হলো, তাই না? হুম, কারণ ওটা তো মানানসই হয় না। হুম। এটা তোমার হলো হয় তোমার টেবিলে শোভা পাবে, অথবা তোমার আলমারিতে, অথবা তোমার কোনো আর কোনো ঘরের মধ্যে অন্য কোনো জায়গাতে সোফার পাশে। ঠিক, আমি এখন যেখানে দিলাম দেখো, প্রথমে আমি 3টা পাত্র তৈরি করলাম, তারপর জিজ্ঞাসা করলাম দুইটা নাম্বার আমাকে দাও, দিয়ে 9 আর 10 নাম্বার লাইনে আমি দুইটা নাম্বার নিলাম, নিয়ে পরে 12 নাম্বার লাইনে তুমি যে নাম্বারগুলো আমাকে দিছো ওই নাম্বারটা আমি যোগ করে সির মধ্যে রাখলাম, আর 14 নাম্বার লাইনে আমি তোমার রেজাল্টটা দেখালাম। এখন আমি রান করি, দেখো ঠিক আগের মতো দেখাচ্ছে, কারণ তুমি যে যখন প্রিন্টএফ লিখবা তখন সে দেখাবে তোমাকে, এর আগে দেখানোর কোনো সুযোগ নেই। স্ক্যানএফটা ঠিক যেই লাইনের পরে প্রিন্টএফ এর যে লাইনের পরে তুমি লিখছো স্ক্যানএফ এর কোড, তখনই মান চাবে, তার আগে কখনো মান চাবে না। তুমি যদি এই ইনপুট লেখাটার আগে যদি স্ক্যানে দিতে, তাহলে অবশ্যই আগে মান ছিল তোমার কাছে, তারপরে রেজাল্টটা দেখাতো। ক্লিয়ার একটু হলো? এটা নিয়ে আরো জি। ঘাটাঘাটি করবা, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে আমাদের কোড?
জি, ওই প্লাসের জায়গায় মাইনাস দিলে তো মাইনাস হবে নাকি? হ্যাঁ, দেখো তো হয় কিনা। আমরা প্লাস মাইনাস পর্যন্ত আপাতত গুণ ভাগও করতে পারো, কিন্তু দশমিক সংখ্যা নিয়ে এখন কাজ করো না, ওইটা পরে কাজ করো, তাহলে বুঝতে আরো সহজ হবে। প্লাসের জায়গায় মাইনাস ওটার জন্য করে দিয়ে দেখো। আচ্ছা, এই যে এখন মাইনাস করে দিলাম, প্রথম তাহলে বড় সংখ্যাটা দিব আমি, প্রথমে 60 দিলাম, এরপর দিলাম 40। কেন আমি আগে 40 দিয়ে 60 দিলে কোনো সমস্যা ছিল? মাইনাস দেখাইতো না? হ্যাঁ, মাইনাস দেখাবে, অবশ্যই দেখাবে। দেন তো দেখি। আচ্ছা, রান করলাম, 40 দিলাম, কারণ ও তো হিউম্যান বিং না, ও তো মানুষ না, ও প্রোগ্রাম, তুমি যা বলবো তাই করবে। দেখো হুম, মাইনাস 20 দেখাচ্ছে, ওর তো বুদ্ধি নাই। ঠিক আছে ভাইয়া, এটা একটা স্ক্রিনশট জি নিয়ে রাখতে পারো। আর যেহেতু 5টা বেজে গেছে, আমরা সেশনটা শেষ করি, তোমরা আরো প্র্যাকটিস করতে থাকবা। আর অনেক বেশি কোড করতে হবে ভাইয়া, যত কোড করবে তত ক্লিয়ার হয়ে যাবে, তাহলে মুখস্থ করার প্রয়োজন হবে না। একটা স্ক্রিনশট নাও, আর 4 মিনিট সময় বাকি আছে, আমরা রেকর্ডিং ইনশাল্লাহ আপলোড করে দিব। আর তোমরা অনেক প্র্যাকটিস করবা, চেষ্টা করবে যে যতটুকু দেখা দিলাম এরপরে যতটুকু শেখা যায় নিজে নিজে, মানে সেলফ লার্নিং অ্যাটিটিউডটা আসলে তৈরি করে ফেলবা, তখন দেখবে খুব মজা পাবা। কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না যে ভাই এটা দেখাই দেন বা এটা করে দেন, অনেক মজা পাবে ইনশাআল্লাহ। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এটা? জি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? 3 মিনিট বাকি আছে, কোনো প্রশ্ন থাকলে আমি নতুন প্রশ্ন তো ইয়ে করতে পারি। আর এরপরে যখন সেশন নিব তখন আমি ইফ এলস দেখাবো। এই যে আমি যদি বলতে চাই যে সে পাস করছে না ফেল করছে, অথবা গ্রেডিং সিস্টেম আছে না আমাদের, আমরা ওটা বানিয়ে ফেলবো জি ওই দিন ইনশাআল্লাহ, এরপরে সেশনটাতে। তো এখন এদিকে যা আছে খুব যোগ বিয়োগ গুণ ভাগ যা মন চায় তাই করবা, একটা নাম্বার, দুইটা নাম্বার, তিনটা নাম্বার নিবা, চারটা পাঁচটা নিবা, যা মন চায় তাই করবা, গড় করবা, মানে যেটা তোমার মনে আসবে তুমি সেটা করে দেখবা। আগে মানে প্রোগ্রাম বানাতে আগে টার্গেট সেট করতে, আমি কি তৈরি করতে যাচ্ছি, এবার এটার জন্য আমার কি কি প্রয়োজন হবে। যেমন ওই যে বাজারে যাওয়ার কথা বললাম না মোসাদ্দেককে, যে ওর আম্মু বলছে বাজার থেকে আলু নিয়ে আসো, কিন্তু এতটুকু হুম বলার কারণে কতগুলো কাজ হয়ে গেল। সিমিলার ওয়েতে তুমি একটা টার্গেট নিয়ে দেবে যে আমি এই কোডটা বানাতে চাই। আর যদি আইডিয়া আনতে সমস্যা, আমাকে জিজ্ঞাসা করে যে ভাই কোনটা নিয়ে কাজ করা যায়, আমি একটা প্রশ্ন দিয়ে দিব, ওটা তুমি সমাধান করবে এভাবে, যে এটা তৈরি করো, অথবা ওইটা তৈরি করো, অথবা এই ধরনের নাম্বার তৈরি করো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো ভাইয়া। 3 জন আছে, জাকারিয়া, মোসাদ্দেক আর সৈকত। কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, বুঝতে সমস্যা কোথাও কোনো নেই। প্রবলেম? ক্লিয়ার না, একদম? জি বুঝতে পারছি। তাহলে এখন ভরপুর প্রোগ্রামিং। আর সৈকত যেহেতু ওয়েব ডিজাইন কোর্সের মধ্যেও আসো, এই প্রোগ্রামিং গুলো যখন তুমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কথা বলছিলাম, ব্যাক এন্ড যখন কাজ করবে তখন প্রোগ্রামিং লাগবে, ফ্রন্ট এন্ডে কাজ করতে গেলে জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রোগ্রামিং লাগবে। তখন খুব মজা পাবা, দেখবে শর্ট টাইমে বুঝতে পারছো সবকিছু। আচ্ছা, তাহলে সেশনটা এখন শেষ করে দিই। সবাই ভালো থেকো, হ্যাঁ? আর খুব প্র্যাকটিস, আর একজন আরেকজনের খুব খুব দোয়া। আচ্ছা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।